আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লাড ফিজিওলজির একটা খুব কমপ্লিকেটেড টপিক, সেটা হচ্ছে ইমিউনিটি। এই টপিকটা নিয়ে আলোচনা করব। আসলে এই টপিকটাতে সবার একটু ভয়ভীতি কাজ করে, বিকজ এটা আসলে মাইক্রোবায়োলজির অ্যান্ড ইমিউনোলজির একটা টপিক, দ্যাট ইজ যেটা পড়া হয় 4th ইয়ারে। তারপরও ফার্স্ট ইয়ারের কিছু কিছু জিনিস এখান থেকে জানতে হবে। তো বেশিরভাগ গাইড বই বা বিভিন্ন জায়গাতে আসলে ওই 4th ইয়ারের বই থেকেই লেখা, যেটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য কোপ আপ করা খুব কঠিন হয়ে যায়। আমি চেষ্টা করব ফার্স্ট ইয়ারের মতো করে পড়ানোর জন্য টপিকটা, এবং যে পিডিএফ আমি দিব সেখানে সেভাবেই আছে। এখন প্রথম কথা হচ্ছে ইমিউনিটি কী জিনিস। তো বাংলা ভাষায় যদি বলি যে কোনো ফরেন বডি, যেমন কোনো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাই বা কোনো টক্সিন, এগুলো যখন আমার শরীরে ঢুকে আমার শরীরের টিস্যু এবং সেলকে ড্যামেজ করতে যাবে, সেটা রেজিস্ট করতে পারার যে ক্ষমতা আমার শরীরে আছে, সেটাই হচ্ছে ইমিউনিটি। এখন ইমিউনিটি কয় রকম? এখন দেখেন, যে কোনো ক্ষমতাই আল্লাহ কিছু আমাদের দিয়ে দেয় আর কিছু আমরা অর্জন করি। যেমন আমি যখন জন্মগ্রহণ করেছি, নিশ্চয়ই আমি হাঁটতে পারতাম না, কিন্তু কাঁদতে পারতাম। তাহলে কান্নাটা হচ্ছে আমার ইনবর্ন একটা রিফ্লেক্স, কিন্তু আমি যে হাঁটতে পারতেছি এটা কিন্তু আমার অ্যাকোয়ার্ড একটা রিফ্লেক্স। ইমিউনিটির ব্যাপারটাও সেরকম, যে জন্ম নেওয়ার সাথে সাথেই কিছু ইমিউনিটির ক্ষমতা আমার থাকে, এটাকে বলে ইননেট বা ন্যাচারাল ইমিউনিটি। আর পরবর্তীতে ওই ফরেন বডি দ্বারা এক্সপোজড হয়ে হয়ে আমার শরীর কিছু প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নেয়, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আরেকটু যদি ভালো করে বুঝতে চাই, ধরেন ছবিটার দিকে তাকাই, ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি যে কোনো ফরেন বডি, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা টক্সিন, যাই হোক, এই ভদ্রলোকের শরীরে ঢুকতে চায়। এখন এই ভদ্রলোক কিভাবে সেটা ঠেকাবে? দেখেন, প্রথম যে ডিফেন্সটা সেটা দিবে হচ্ছে ইনট্যাক্ট স্কিন এবং মিউকাস মেমব্রেন। আমাদের শরীর পুরোটাই ঢাকা থাকে কি দিয়ে? চামড়া দিয়ে, স্কিন দিয়ে। আর যতগুলো এন্ট্রি আছে শরীরে, যতগুলো মানে কি বলে যে ঢোকার পথ, যেমন ধরেন মুখ গহ্বর বা নাকের গহ্বর, বা যে কোনো ধরেন যে আপনার অ্যানাস বলেন, ভেজাইনা বলেন, সব জায়গায় কি আছে? মিউকাস মেমব্রেন আছে। তাহলে আপনাকে যদি শরীরে কোথাও ঢুকতে হয়, আইদার স্কিন ভেদ করে ঢুকতে হবে, আর তা না হলে মিউকাস মেমব্রেনকে ব্রিচ করে ঢুকতে হবে। তাহলে শরীরে যখন কোনো প্যাথোজেনিক অর্গানিজম ঢুকতে চায়, ফার্স্ট লাইন ডিফেন্স সবার আগে এসে বাধা দিবে হচ্ছে ইনট্যাক্ট স্কিন এবং ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন। প্রথম বাধা দিল। তো এই যে স্কিন এবং মিউকাস মেমব্রেন, এটা তো আমি জন্মের সময় সাথে করে নিয়ে আসছি, তাহলে দে আর দ্য পার্ট অফ ইননেট ইমিউনিটি। এখন ধরেন স্কিন বা মিউকাস মেমব্রেন কোনোভাবে ব্রিচ করে তারা শরীরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরেও এখনও ইননেট ইমিউনিটির কিছু সৈন্য প্রস্তুত আছে, যেগুলো জন্মের সময় আমি সাথে করে নিয়ে আসছি। তারা এবার এসে অ্যাক্টিভ হবে। তারা কারা? যেমন ধরেন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। ভালো করে নাম তিনটা মুখস্থ করে ফেলতে হবে। কি নাম? নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। এরা কি করবে? এরা এসে ওই ফরেন বডিকে ফ্যাগোসাইটোসিস করার চেষ্টা করবে, খেয়ে ফেলার চেষ্টা করবে। আচ্ছা, হয়তো সে পারলো, হয়তো সে পারলো না। ইননেট ইমিউনিটির আর কি কম্পোনেন্ট আছে? যেমন ধরেন মুখ দিয়ে ধরলাম যে কোনো একটা ফরেন বডি, ব্যাকটেরিয়া, ভাইরাস কিছু ভিতরে ঢুকে গেল, স্টোমাকে গেল। স্টোমাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, পেপসিন আছে, এরা কিন্তু তাকে ডাইজেস্ট করে ফেলার চেষ্টা করবে। তাহলে এই ব্যাপারটাও তো আমি জন্মের সময় সাথে করে নিয়ে এসেছি, তাহলে এটাও ইননেট বা ন্যাচারাল ইমিউনিটি। এরপরে ধরেন কিছু কমপ্লিমেন্ট প্রোটিন আছে, আগের লেকচারে দু একটা নাম উচ্চারণ করেছিলাম কমপ্লিমেন্টের।
তো এরকম কিছু কমপ্লিমেন্ট প্রোটিন আছে যারা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। আরও কিছু ফাংশন আছে, যেমন ফ্যাগোসাইটোসিস যখন আমরা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অপসোনিন নামে একটা জিনিস আছে যারা রিকগনিশনে হেল্প করে ফরেন বডিকে। আবার ধরেন কেমোট্যাক্সিস নামে যে প্রসেস আছে যার মাধ্যমে ফ্যাগোসাইট ওই ফরেন বডির কাছে যায় আকৃষ্ট হয়ে, এই কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবেও কাজ করতে পারে কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্ট প্রোটিন ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। অ্যান্ড ফর দিস রিজিয়ন কমপ্লিমেন্টও ইননেট বা ন্যাচারাল ইমিউনিটির পার্ট। কিছু আছে ইন্টারফেরন, এরাও ইননেট ইমিউনিটিতে হেল্প করে। তাহলে কি বুঝলাম যে কোনো ফরেন বডি যদি শরীরে ঢুকে প্রথম রেজিস্ট্যান্স নিয়ে দাঁড়াবে হচ্ছে স্কিন এবং মিউকাস মেমব্রেন, ইনট্যাক্ট স্কিন এবং মিউকাস মেমব্রেন। যদি কোনো কাটাছেঁড়া ব্রিজ না থাকে তাহলে তারা ঠেকাই দেওয়ার চেষ্টা করবে। এরা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, বাট দে আর দ্য পার্ট অফ দ্য ইননেট ইমিউনিটি। পারলো না, ভিতরে ঢুকে গেল, যদি মুখ দিয়ে ঢুকে হাইড্রোক্লোরিক অ্যাসিড চেষ্টা করবে ঠেকাই দেওয়ার জন্য, এটাও ইননেট ইমিউনিটির পার্ট। যদি ব্লাডে চলে যায় তাহলে নিউট্রোফিল আছে, ম্যাক্রোফেজ আছে, আমার ন্যাচারাল কিলার সেল আছে, তারা চেষ্টা করবে এটাকে খেয়ে ফেলার জন্য, ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, ফ্যাগোসাইটোসিস করে ফেলার জন্য। এরপরে কিছু কমপ্লিমেন্ট আছে, কিছু ইন্টারফেরন আছে। দিজ আর দ্য কম্পোনেন্ট অফ ইননেট অর ন্যাচারাল ইমিউনিটি। এখন তাহলে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি কী জিনিস? ধরেন ঢুকে গেল ভাইরাস, ব্যাকটেরিয়া শরীরে ঢুকে গেল, ইননেট ইমিউনিটি তাকে ঠেকাতে পারল না, তাহলে কি হবে? যেমন ধরেন ম্যাক্রোফেজ ইননেট ইমিউনিটির একটা সেল, তাই তো? এখন আমরা ছবিতে একটা ম্যাক্রোফেজ দেখতে পাচ্ছি, দেখেন এই যে ম্যাক্রোফেজ। তো একটা ব্যাকটেরিয়া বা ধরেন একটা ভাইরাস শরীরে ঢুকে গেছে, তো এখন এই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ইননেট ইমিউনিটির পার্ট হিসেবে ম্যাক্রোফেজ গিয়ে তাকে এনগালফ করে ফেললো। এই ভিতরে বি, দেখেন এই বি মানে হচ্ছে ব্যাকটেরিয়া, মানে এই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে সে ভিতরে নিয়ে ফেলেছে, এনগালফ করে ফেলেছে। কিন্তু সে হয়তো ডিস্ট্রয় করতে পারে নাই পুরাপুরি। তাহলে সে এখন কি করবে? সে তার ওস্তাদের কাছে যাবে, জাস্ট ধরে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে বলবে যে ওস্তাদ এই ধরে আনছি, আমি ওকে মারতে পারতেছি না, আপনি মারেন। তো এই ধরে দেওয়ার কাজ যেহেতু সে করলো, কার কাছে নিয়ে গেল? নিয়ে গেল দেখেন হেল্পার টি সেলের কাছে, মানে টি সেলের কাছে। তাহলে টি সেল আলটিমেটলি এটাকে বি সেলের সহযোগিতায় কিল করতে পারবে। এটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। এখন যে কথাটা বলতে চাই সেটা হলো যে ম্যাক্রোফেজ এখানে একটা ব্রিজ তৈরি করলো, কার মধ্যে? ইননেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে। যে সে প্রথমে ইননেট ইমিউনিটির পার্ট হিসেবে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে খেয়ে ফেললো, কিন্তু সে পুরোপুরি তাকে ডিস্ট্রয় করতে পারলো না। তখন সে টি লিম্ফোসাইটের কাছে, আলটিমেটলি অ্যাডাপটিভ ইমিউনিটির কাছে, এইটুকু হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটির কাছে হস্তান্তর করলো। তাহলে ইননেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে সে একটা ব্রিজ তৈরি করলো না? হ্যাঁ। এখন দেখেন অ্যাডাপটিভ ইমিউনিটি আসলে কিভাবে হয়, ভালো করে খেয়াল করেন। একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস শরীরে এন্ট্রি করলো, ম্যাক্রোফেজ তাকে প্রথমে এনগালফ করবে, করে তাকে টুকরা টুকরা করে ভাঙবে। ভেঙে ওই যে টুকরাগুলা, দেখেন এই যে একটা টুকরা, একটা টুকরা, একটা টুকরা, একটা টুকরা, এই টুকরাগুলোকে তার সারফেসে প্রেজেন্ট করবে। সারফেসে কী করলো? প্রেজেন্ট করলো। প্রেজেন্ট করে সে কার কাছে নিয়ে যাবে? সে নিয়ে যাবে একটি বিশেষ টি সেলের কাছে। আমরা জানি টি সেল কয়েক রকম আছে, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল এবং মেমোরি টি সেল। তো এই যে হেল্পার টি সেল, এই হেল্পার টি সেলের কাছে কী করলো? নিয়ে আসলো। হেল্পার টি সেলের কাছে নিয়ে আসলো, কে নিয়ে আসলো? ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ ফরেন বডিকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। তাহলে এখানে ম্যাক্রোফেজের রোল কি? ম্যাক্রোফেজ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করলো। তাহলে হেয়ার
ম্যাক্রোফেজ ইজ এ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে একটা প্রশ্ন থাকে, হোয়াট ইজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্ড হু আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস? তাহলে দেখেন, যারা অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে তারাই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এরকম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা আছে, আমরা মনে রাখব। নাম্বার 1 হচ্ছে ম্যাক্রোফেজ, নাম্বার 2 হচ্ছে ডেনড্রাইটিক সেল, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে বি লিম্ফোসাইট। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের আগের পরে আবার ফিরে আসি। তো প্রথমে ব্যাকটেরিয়া বা ভাইরাস শরীরে ঢুকলো, ম্যাক্রোফেজ ইননেট ইমিউনিটির পার্ট হিসেবে তাকে এনগালফ করলো, সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ভেঙে চুরে টুকরা টুকরা বানায়, টুকরাগুলোকে তার সারফেসে প্রেজেন্ট করলো এবং আলটিমেটলি তাকে প্রেজেন্ট করলো, ধরে নিয়ে আসলো টু হেল্পার টি সেল। এখন হেল্পার টি সেল কী করবে? হেল্পার টি সেল এখন দুইভাবে এই অ্যাডাপটিভ ইমিউনিটিকে কমপ্লিট করতে পারে। একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এখন আমরা দেখি দুটো ঘটনা কীভাবে ঘটে। এই মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলাম, এই পাশে একটি ঘটনা এবং এই পাশে একটি ঘটনা। এখন দেখেন, হেল্পার টি সেল কিছু কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স রিলিজ করে যখন সে অ্যাক্টিভেটেড হয়। কখন সে অ্যাক্টিভেটেড হয়? এই যে ম্যাক্রোফেজ যখন তার কাছে এই ফরেন বডিকে নিয়ে আসে তখন সে একটা সাইটোকাইন বা একটা কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে, যার নাম হচ্ছে ইন্টারলিউকিন 1। এই ইন্টারলিউকিন 1 দিয়ে হেল্পার টি সেলকে সে অ্যাক্টিভেট করে। তখন হেল্পার টি সেলও নিজেও কিছু কেমিক্যাল মেডিয়েটর বা সাইটোকাইন বা লিম্ফোকাইন রিলিজ করে। কি বললাম? ম্যাক্রোফেজ কিছু কেমিক্যাল মেডিয়েটর যেমন ইন্টারলিউকিন 1 দিয়ে হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করে। এই অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল নিজে আবার কিছু কেমিক্যাল মেডিয়েটর বা লিম্ফোকাইন রিলিজ করে। সেটা হতে পারে ইন্টারলিউকিন 2 অথবা ইন্টারলিউকিন 4-5। কোনটা রিলিজ করলো তার উপরে ডিপেন্ড করে এই পাথওয়ে এই দিকে আসবে না এই দিকে যাবে। যদি সে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 রিলিজ করে তাহলে এই হেল্পার টি সেল বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করবে। যখন বি লিম্ফোসাইট অ্যাক্টিভ হয় তখন সে প্রলিফারেটেড হয় টু প্লাজমা সেল অথবা মেমোরি বি সেল। তাহলে বি সেলের ফেট কি হইল? বি সেল আইদার প্লাজমা সেলে কনভার্ট হইল অথবা মেমোরি বি সেলে কনভার্ট হইল। যদি প্লাজমা সেলে কনভার্ট হয় তাহলে প্লাজমা সেল তৈরি করবে অ্যান্টিবডি এগেনস্ট দোজ স্পেসিফিক অ্যান্টিজেন। এখানে অ্যান্টিজেনকে ওই যে ব্যাকটেরিয়া বা ওই যে ভাইরাস বা ওই যে ফাঙ্গাস যে শরীরে ঢুকেছে ওই স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টেই এই অ্যান্টিবডি তৈরি হবে, যে তাকে নিউট্রালাইজ করতে পারবে। করলো, অথবা সে একটা মেমোরি বি সেল তৈরি করে রেখে দিল। মেমোরি বি সেলের কী ফাংশন একটু পরে বলি। এখন যদি ইন্টারলিউকিন 4-5 রিলিজ না করে ইন্টারলিউকিন 2 রিলিজ করে, এই ইন্টারলিউকিন 2 কী করবে? সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করবে। সাইটোটক্সিক টি সেল কী করতে পারে? সে কিছু সাইটোটক্সিন মানে কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলবে, অর্থাৎ সেলকে ডেথ করে ফেলবে, সেল কিলিং করবে। দে আর দ্য কিলার সেল। অথবা সে মেমোরি টি সেল তৈরি করে রাখতে পারে। তাহলে এই যে মেমোরি বি সেল বা মেমোরি টি সেল তৈরি করে রাখলো, এদের কাজ কি? এদের কাজ হলো ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস যে এবার শরীরে ঢুকেছে তাকে চিনে রাখা। সেকেন্ড টাইম যদি সে শরীরে আবার ঢোকে তাহলে সে এবার অ্যাক্টিভ হইতে যত সময় লেগেছে এই ইমিউন সিস্টেমকে, পরের বার আরও দ্রুত অ্যাক্টিভ হবে। কারণ প্রথমবার চিনতে সময় লেগেছে, অ্যাক্টিভ হতে সময় লেগেছে পুরো প্রক্রিয়াটা। কিন্তু প্রথমবার তাকে একে তো তার এগেনস্টে রেজিস্ট্যান্স দিল বা তাকে মারলো, সাথে সাথে কিছু মেমোরি সেলও তৈরি করে রাখলো, যেটা দ্বিতীয়বার সে ঢোকার সাথে সাথে চিনে ফেলবে এবং সাথে সাথে সে কাজ করতে পারবে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি অ্যাডাপটিভ ইমিউনিটিতে দুই ধরনের সেল কাজ করে। একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের এখানে তাহলে ফাংশন কি? বি লিম্ফোসাইটের ফাংশন হচ্ছে
সে সরাসরি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবেও কিন্তু কাজ করতে পারে, কারণ আমি বলেছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা: ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, বি লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করাও বি লিম্ফোসাইটের একটি অ্যাডিশনাল ফাংশন। কিন্তু আচ্ছা, অ্যাডাপটিভ ইমিউনিটিতে বা এই প্রসেসে বি লিম্ফোসাইটের স্পেসিফিক ফাংশনটা আসলে কি? বি লিম্ফোসাইটের ফাংশন হচ্ছে টু বি কনভার্টেড ইনটু প্লাজমা সেল অ্যান্ড আলটিমেটলি অ্যান্টিবডি, এবং ওই অ্যান্টিবডির মাধ্যমে ওই অ্যান্টিজেন যে শরীরে ঢুকেছে তাকে নিউট্রালাইজ করা। আর টি সেল এখানে আমরা কয়টা পেলাম? টি সেল পেয়েছে দুটো, হেল্পার টি সেল আর সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেলের কাজ কি? হেল্পার টি সেলই কিন্তু পুরো প্রক্রিয়াটা শুরু করে। তাহলে কিলিং করে কে? কিলিং করে কিন্তু সাইটোটক্সিক টি সেল। আর ওই দিকে নিউট্রালাইজেশন করেছে হচ্ছে বি সেল বাই ফর্মিং অ্যান্টিবডি। তাহলে বি সেল অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে যে ইমিউনিটি করে সেই ইমিউনিটির নামই হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড বা হিউমোরাল ইমিউনিটি। আর সাইটোটক্সিক টি সেল যে কিলিং করে এইটার নাম হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটি হবে নাকি অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি হবে, এইটা ঠিক করে কে? এইটা ঠিক করে কিন্তু হেল্পার টি সেল। সে যদি ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে তাহলে হবে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, সে যদি ইন্টারলিউকিন 2 রিলিজ করে তাহলে হবে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তার মানে হচ্ছে হেল্পার টি সেল হেল্প করে বি সেলকে অথবা সাইটোটক্সিক টি সেলকে তাদের ইমিউন ফাংশনটা করার জন্য হেল্প করে হেল্পার টি সেল, তাই তার নাম হচ্ছে হেল্পার টি সেল। সে কী করে? ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে বি সেলকে অ্যাক্টিভেট করে। তাহলে ইন্টারলিউকিন 4-এর কাজ কি এখানে? ইন্টারলিউকিন 4-এর কাজ হচ্ছে বি সেলকে প্রলিফারেট করা। এই জন্য ইন্টারলিউকিন 4-এর নাম হচ্ছে বি সেল প্রলিফারেটিং ফ্যাক্টর, মানে বি সেলকে বড় সড়ো করে, খাবার দাবার দিয়ে তাকে একটু বড় করে। আর ইন্টারলিউকিন 5-এর কাজ কি? বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর, মানে বি সেলকে সে প্লাজমা সেলে কনভার্ট করতে হেল্প করে। তাহলে হেল্পার টি সেল ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে না বলে যদি এটাও বলি যে হেল্পার টি সেল বি সেল গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর রিলিজ করে, সেটাও হবে। আবার অপরদিকে ইন্টারলিউকিন 2 দিয়ে সে সাইটোটক্সিক টি সেলের গ্রোথ অ্যান্ড প্রলিফারেশন করে, একই সাথে ডিফারেন্সিয়েশন করে টু মেমোরি বি সেল। আচ্ছা, এখন তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। এখন আসি প্রাইমারি ইমিউন রেসপন্স কি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স কি। প্রথমবার যে ইমিউন রেসপন্স হলো এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স, এবং এটা কিন্তু অ্যান্টিজেনে এক্সপোজার হওয়ার আগেই পুরো ব্যাপারটা রেডি ছিল। সাবসিকুয়েন্টলি অর্থাৎ সেকেন্ড টাইম যে ইমিউন রেসপন্স হবে এবং সেটা বাই দ্য হেল্প অফ মেমোরি বি সেল অ্যান্ড মেমোরি টি সেল, ওইটা হবে হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো প্রাইমারির চেয়ে সেকেন্ডারিটা কিন্তু আরও বেশি ইমপ্রুভড হবে, কারণ তারা সৈন্য কিন্তু রেডি করে রাখছে, তাদেরকে চিনে রাখছে যে ওরা কেমন, ওরা আসলে সাথে সাথে তাহলে র্যাপিড হবে এবং কি হবে সেটা হচ্ছে ইমপ্রুভড হবে, আরও বেশি শক্তিশালী হবে। আচ্ছা, এখন তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি আমরা বুঝলাম, তাহলে ইননেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটির পার্থক্যটা তাহলে কী হলো? ইননেট ইমিউনিটি সেল কারা? ইননেট ইমিউনিটি সেল হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। অ্যাডাপটিভ ইমিউনিটি সেল কারা? বি সেল এবং টি সেল। স্পেসিফিক্যালি যদি বলি তাহলে বি সেল, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। ইননেট ইমিউনিটিটা হচ্ছে ন্যাচারাল আর অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে অ্যাকোয়ার্ড। ইননেট ইমিউনিটি কিন্তু ইমিডিয়েটলি কাজ করে, যে আমার স্কিন, মিউকাস মেমব্রেন বা যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এরা কিন্তু সময় নেবে না, যেই আসুক ধাপ করে লাফাই পড়বে তাকে ঠেকানোর জন্য। কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি তো একটা প্রসেস, এই প্রসেস অ্যাক্টিভেট হতে সময় লাগে, সেভারাল ডেজ লেগে যায়। আর ইননেট ইমিউনিটি উইদিন মিনিট কাজ করা শুরু করে। আবার দেখেন ইননেট ইমিউনিটি কিন্তু চেনবে না যে কে আসলো, তো যেই আসুক কিন্তু লাফাই পড়বে তাকে ঠেকানোর জন্য, তো তারা কিন্তু নন স্পেসিফিক। আর অ্যাডাপটিভ ইমিউনিটি দেখেন অ্যান্টিবডি যখন তৈরি হয়, অ্যান্টিবডি কিন্তু একটা স্পেসিফিক জিনিস, অ্যান্টিবডি একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টেই তৈরি হয়, যে আসার কারণে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি শুধুমাত্র তাকেই মারতে পারে, অন্য কাউকে মারতে পারে না। ধরলাম একটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস শরীরে ঢুকলো, তার এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হলো, সে কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেনস্টেই কাজ করতে পারবে, অন্য কোনো অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতে পারবে না। তাহলে আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু স্পেসিফিক। আচ্ছা, এবার এই যে সাইটোটক্সিক টি সেল কাকে কাকে কিল করতে পারে, অর্থাৎ সেল মেডিয়েটেড ইমিউনিটি কাদের এগেনস্টে কাজ করতে পারে? সাইটোটক্সিক টি সেল যাকে যাকে কিল করতে পারে, সেল মেডিয়েটেড ইমিউনিটি
তার এগেনস্টেই অ্যাক্টিভ হয়। তাহলে তারা কারা? এক নাম্বার হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, বা যারা ইন্ট্রাসেলুলারলি থাকে, ইন্ট্রাসেলুলার অর্গানিজম, যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া, তারা ইন্ট্রাসেলুলার অর্গানিজম। সেই হিসাবেও মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকেও কিল করতে পারবে সাইটোটক্সিক টি সেল। মোট কথা হচ্ছে ইন্ট্রাসেলুলার অর্গানিজম, কারণ তারা সাইটোটক্সিক, সেলের জন্য টক্সিক। তাহলে যে অর্গানিজম এসে সেলের ভিতরে ঢুকে যায়, সেলের ভিতরে ঢুকে রেপ্লিকেশন অ্যান্ড ইনফেকশন করে, ওই অর্গানিজমের এগেনস্টেই সাইটোটক্সিক টি সেল কাজ করবে। তাহলে সাইটোটক্সিক টি সেল কাজ করবে কার এগেনস্টে? ভাইরাস ইনফেক্টেড সেল। কারণ আমরা জানি সকল ভাইরাস ইন্ট্রাসেলুলার অর্গানিজম, সকল ভাইরাস ইন্ট্রাসেলুলার অর্গানিজম। তাহলে মেইনলি ভাইরাস ইনফেক্টেড সেলের এগেনস্টে কাজ করবে সাইটোটক্সিক টি সেল। আর কার এগেনস্টে কাজ করবে? অ্যালোগ্রাফট সেল। অন্য কোনো মানুষের শরীর থেকে আপনার শরীরে কোনো অর্গান বা কোনো টিস্যু ডোনেট করা হলো, তাহলে সেটা একটা অ্যালোগ্রাফট, ওই গ্রাফটকে রিজেক্ট করে দিতে পারবে এই সাইটোটক্সিক টি সেল। এরপর আপনার শরীরে কোনো টিউমার হলো, মানে ম্যালিগন্যান্সি, ওই টিউমার সেলের এগেনস্টেও ইমিউনিটি দিবে হচ্ছে বা সাইটোটক্সিক টি সেল। তাহলে সাইটোটক্সিক টি সেল কার কার এগেনস্টে ইমিউনিটি দিবে? এ পিসি, সরি ভিএসি, ভ্যাক, ভিএসি। ভি মানে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, এ মানে অ্যালোগ্রাফট সেল, আর সি মানে হচ্ছে ক্যান্সার সেল। ভি মানে কি? ভাইরাস ইনফেক্টেড সেল, এ মানে কি? অ্যালোগ্রাফট সেল, আর সি মানে কি? ক্যান্সার সেল। তাহলে যদি বলে সাইটোটক্সিক টি সেল কার কার এগেনস্ট ইমিউনিটি দেয়, উত্তর হচ্ছে ভ্যাক। ভিতে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, এতে হচ্ছে অ্যালোগ্রাফট সেল, আর সিতে হচ্ছে ক্যান্সার সেল বা টিউমার সেল বা ম্যালিগন্যান্ট সেল। এবার আমরা আসি, একটা প্রশ্ন হচ্ছে যে টি সেল টি সেল কি আর বি সেল কি? এখন দেখেন, টি সেল এবং বি সেল এরা হচ্ছে আমার লিম্ফয়েড সেল। এখন এ কোত্থেকে আসে? টি সেল কোত্থেকে আসে, বি সেল কোত্থেকে আসে? আসলে দুটোই আসবে বোন ম্যারো থেকে। বোন ম্যারোতেই তৈরি হয় টি সেল এবং বি সেল। বি সেল এই বোন ম্যারোতেই রয়ে যায়, এখানেই তার ম্যাচুরেশন হয়। কিন্তু টি সেল বোন ম্যারো থেকে চলে যায় থাইমাসে ম্যাচুরেশন হওয়ার জন্য, সেখানে তার একটা এডুকেশন হয়, শিক্ষা হয়, সেই তার নাম হচ্ছে থাইমিক এডুকেশন। তাহলে বি সেলের কিন্তু এডুকেশন হয় না, বি সেল অশিক্ষিত। এই জন্য দেখবেন বেশিরভাগ অটোইমিউন ডিজিজ কিন্তু বি সেল মেডিয়েটেড, কারণ বি সেল অশিক্ষিত, সে দেখা যায় চেনে না কে সেলফ আর কে নন সেলফ। সেলফ মানে হচ্ছে আমার শরীরের নিজের টিস্যু, নিজের সেল হচ্ছে সেলফ, আর বাইরের থেকে যেটা আসে ওইটা হচ্ছে নন সেলফ। টি সেল চিনতে পারে কোনটা সেলফ আর কোনটা নন সেলফ, সে চিনে শুধু নন সেলফের এগেনস্টেই কাজ করে। কিন্তু বি সেল তো অশিক্ষিত, ও চেনে না। ও কি করে? ও কোনটা সেলফ আর কোনটা নন সেলফ, কোনটা আমার নিজের আর কোনটা বাইরে থেকে আসছে তাকে চিনে না, তখন না বুঝা নিজের সেলের এগেনস্টেই কাজ করা শুরু করে। এটাকে বলে অটোইমিউন ডিজিজ। তো এখন তাহলে কি বুঝলাম? টি সেল এবং বি সেল দুজনের অরিজিন বোন ম্যারো, কিন্তু টি সেলের ম্যাচুরেশন হয় থাইমাসে, বি সেলের ম্যাচুরেশন হয় বোন ম্যারোতে। এখন টি সেল কয় রকম? টি সেল হচ্ছে হেল্পার টি সেল, যেটা আমরা একটু আগে অ্যাডাপটিভ ইমিউনিটিতে হেল্পার টি সেলের রোল কি ভালো করে দেখেছি। সাইটোটক্সিক টি সেলের রোল কি ভালো করে দেখেছি। হেল্পার টি সেল কিন্তু সরাসরি কিল করে না, সে হেল্প করে। সরাসরি কিল করে হচ্ছে সাইটোটক্সিক টি সেল। কাকে কাকে কিল করে? ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফট সেল এবং ক্যান্সার সেল। সাপ্রেসর টি সেল, দেখেন নামে আছে সাপ্রেস, তাহলে সে সাপ্রেস করে কাকে? এই দুইজনকে সাপ্রেস করবে, যাতে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক দুজন মিলে এক্সাজারেটেড ইমিউনিটি করিয়া ফেলতে না পারে। এইটাকে সাপ্রেস করবে সাপ্রেসর টি সেল, কারণ সব কিছুরই রেগুলেশন দরকার আছে, একটা ইনহিবিটর লাগে, নাহলে যে কোনো কিছু এক্সাজারেটেড হয়ে যেতে পারে। এক্সাজারেটেড ইমিউনিটি হলে আবার অটোইমিউন ডিজিজ হয়ে যাবে। সেই কারণে সাপ্রেসর টি সেল এখানে রেগুলেটর রোল প্লে করে, এই জন্য আর এক নাম হচ্ছে রেগুলেটর টি সেল। আর মেমোরি টি সেল, তার ফাংশন কি? ওই যে আমরা ওখানে দেখলাম মেমোরি বি সেল এবং মেমোরি টি সেল তৈরি হয়েছিল। তাহলে মেমোরি টি সেল যে সে কি করে? সে কিন্তু চিনে রাখে ওই অ্যান্টিজেনকে, এবং পরের বার যখন ওই সেম অ্যান্টিজেন দিয়ে শরীর এক্সপোজড হয় তখন সরাসরি মেমোরি টি সেলই রোল প্লে করতে পারে, যেটা ইমিডিয়েট অ্যাকশন। আচ্ছা, বি সেলের নাম কেন বি সেল? এই কোশ্চেন পরীক্ষায় প্রায় ধরা হয়। তো আমরা কি দেখলাম যে বি সেলের অরিজিন হচ্ছে বোন ম্যারোতে। এখন প্রথমবার যখন বি সেল ডিসকভার করা হয়েছে তখন পাখি, বার্ডের একটা লিম্ফো এপিথেলয়েড অর্গান, যার নাম হচ্ছে বার্সা অফ ফ্যাব্রিকাস। এই যে বার্সা অফ ফ্যাব্রিকাস না, সরি, বার্সা অফ ফ্যাব্রিসিয়াস, বার্সা অফ ফ্যাব্রিসিয়াস, এই যে বার্সা, বার্ডের একটা লিম্ফো এপিথেলয়েড অর্গান যেটার নাম হচ্ছে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস, এখান থেকে প্রথমবার বি সেল ডিসকভার করা হয়। ওই বার্সা থেকে এসছে বি,
সেইভাবে এই সেলের নাম হয়েছে বি সেল। তাহলে আমরা আজকে কী শিখলাম? আমরা প্রথম শিখলাম হচ্ছে ইমিউনিটি কী জিনিস, যেটা হচ্ছে শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার এগেইনস্ট দ্য অ্যান্টিজেন বা ফরেন বডি, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যাথোজেন, এনি কাইন্ড অফ ফরেন বডি। এবার ইমিউনিটি কয় রকম? একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, যেটা আমি নিয়ে জন্ম নিছি, সেটা হচ্ছে ইননেট ইমিউনিটি। আর একটা হচ্ছে পরবর্তীতে আমি তৈরি করে নিতে পারি বাই দ্য হেল্প অফ ইননেট ইমিউনিটি, সেটার নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইননেট এবং অ্যাকোয়ার্ডের মধ্যে ব্রিজ তৈরি করে কে? ম্যাক্রোফেজ। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি রোল প্লে করে কে? বি সেল অথবা টি সেল। বি সেল কীভাবে করে? অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে, যেটাকে বলে অ্যান্টিবডি মেডিয়েটেড বা হিউমারাল ইমিউনিটি। আর টি সেল কীভাবে করে? টি সেল সরাসরি সাইটোটক্সিক সেলকে কিল করে, তাহলে এটার নাম হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। কে করবে? সাইটোটক্সিক টি সেল, যে সরাসরি এই সেল লাইসিস করে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা হেল্পড বাই দ্য হেল্পার টি সেল। তাহলে হেল্পার টি সেল কিন্তু দুটো প্রক্রিয়াকেই হেল্প করে, বোথ অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে শর্ট নোট আসে হেল্পার টি সেল। তাহলে আমরা বলতে পারবো না এরা কীভাবে কি আসলো? সব টি সেলের মধ্যে 75% আছে হেল্পার টি সেল। তারা কি করে? তারা ইন্টারলিউকিন 4-5 অথবা ইন্টারলিউকিন 2 তৈরি করার মাধ্যমে তারা ঠিক করে সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেটেড হবে নাকি হিউমারাল ইমিউনিটি অ্যাক্টিভেটেড হবে। তো সাইটোটক্সিক টি সেল কী করে? সে সরাসরি সেল লাইসিস করে। আর মেমোরি বি সেলের কথাও আমরা বলেছি, মেমোরি টি সেলের কথাও বলেছি। তারা কি করে? সেকেন্ডারি ইমিউন রেসপন্সের জন্য তারা চিনে রাখে অ্যান্টিজেনকে। পরের বার যখন ওই সেম অ্যান্টিজেন দিয়ে বডি এক্সপোজড হয়, তখন তারা আরও বেশি স্ট্রং হইতে ইমিউন রেসপন্সটাকে তাদের সামনে নিয়ে যায় এবং তাদেরকে কিল করে। তো মনে হয় আমার ধারণা যে মোটামুটি বাংলা ভাষায় পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারছি। যদি তাই বুঝতে পারি, তাহলে আশা করি যে বইয়ের ভাষাটা একটু পড়লেই ইনশাল্লাহ বুঝে ফেলবো। তারপরও পিডিএফ দেবো ইনশাল্লাহ। তারপর যদি না বোঝা যায় কোনো অংশে, একটু কমেন্ট করলে আমি বুঝাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।